আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগে আরো একটা নতুন ভিডিওতে। দর্শক আজকে আলোচনা করব স্পাউস ভিসার কিছু ভুল, কিছু ত্রুটি এবং সেই সমস্ত ভুল ত্রুটি কিভাবে আপনি ঠিক করবেন সেই বিষয়গুলো নিয়ে। তো দেখেন ভাই, গেল 2 দিন আগে ঢাকা থেকে এক বোন আমাকে ফোন করেছিল যে তিনি ঝাড়খণ্ডের এক যুবককে ভালোবেসে অলরেডি বিয়ে করে ফেলেছে বাংলাদেশে। তো তিনি যখন বিয়ে করতে যান, বিয়ে করার আগে তারা ঠিক বুঝতে পারছিল না যে কোথায় বিয়ে করলে তাদের জন্য সুবিধা হবে। তারা বাংলাদেশে বিয়ে করবে নাকি তারা ভারতে বিয়ে করবে। তো এই বিষয়ে তারা ভিডিও সার্চ দেয়। ভিডিও সার্চ দেওয়ার পরে আহ, যে কোনো একজন ইউটিউবার, আমি তার নাম মুখে নিতে চাই না কারণ এটা আসলে একটা গভেট এবং মানুষজনকে ধোকা দেওয়াটা তার একটা মানে প্রফেশন হয়ে গেছে। তো তার একটা ভিডিও দেখলাম এই ইউটিউবারের যে স্পাউস ভিসা মানে 2024 মানে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 2024। আসলে এরকম কোনো ম্যারেজ অ্যাক্ট বলেও কিছু নাই, সে কিন্তু হেডলাইন্স দিয়েছে। ঠিক আছে, মানে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। তো সেই ব্যক্তির যে কোনোভাবে তারা মোবাইল নাম্বার জোগাড় করে এবং সেই ব্যক্তিকে জিজ্ঞেস করে যে ভাই আমরা তো বিয়ের পরে ভারতেই বসবাস করব, তো তাহলে আমরা কোথায় বিয়ে করব, বাংলাদেশে বিয়ে করব নাকি ভারতে বিয়ে করব, কোথায় বিয়ে করলে উত্তম হবে। তো সেই গভেটটা তাদেরকে পরামর্শ দেয় যে আপনারা বাংলাদেশে বিয়ে করুন, কোনো সমস্যা নাই, বাংলাদেশে বিয়ে করে আবার ভারতে চলে যেতে পারবেন। এবং শুধু বিয়েই করেনি, তাদেরকে পরামর্শ দিয়েছে যে আপনার পাসপোর্টে, অর্থাৎ সেই বোনটাকে পরামর্শ দিয়েছে আপনার পাসপোর্টটাও চেঞ্জ করতে হবে। আর আরেকটা বিষয় বলে রাখি, সেই বোনটা হচ্ছে ডিভোর্সি, অর্থাৎ তার আগে একটা বিয়ে হয়েছিল, সেই সংসারটা ঠিক আছে। তো তার আগের হাজবেন্ডের নামে যে পাসপোর্টটা ছিল পূর্বে, বলেছে যে সেটা চেঞ্জ করে এখন আপনার যে আপনি যাকে বিয়ে করেছেন তার নামটা আপনার পাসপোর্টে উঠিয়ে ফেলেন। তো সে আবার করেছে কি, এটা এফিডেভিট করে তার পাসপোর্টে তার হাজবেন্ডের নামও বসায় নিয়েছে। এখন যেটা তার সমস্যা দাঁড়িয়েছে, সে আর ইন্ডিয়া যেতে পারছে না, সে স্পাউস ভিসার আবেদন করলে নানামুখী সমস্যা এসে পড়তেছে। তো এখন তিনি কি করবেন? প্রথম কথা হচ্ছে যে আপনারা যদি দুই দেশের মধ্যে, অর্থাৎ ভারত এবং বাংলাদেশ নিয়ে কথা বলছি, এদের জন্যই মানে কথাটা, মানে ভারত পাকিস্তানের ক্ষেত্রে নয় বা বাংলাদেশ আফগানিস্তানের ক্ষেত্রে নয়, ভারত এবং বাংলাদেশের নাগরিকদের বিয়ের সময় একটা বিষয় আপনাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। প্রথমত আপনারা ডিসাইড করবেন যে আপনারা বিয়ের পরে কোন দেশে বসবাস করবেন। আপনি যে দেশে বসবাস করবেন আপনাকে কিন্তু বিয়েটা সেই দেশে করতে হবে, তাহলেই কিন্তু নাগরিকত্বের জন্য আপনার মানে সুবিধা হবে। আপনি যদি মনে করেন যে না বাংলাদেশে বিয়ে করেও আপনি ভারতে গিয়ে নাগরিকত্ব নেবেন, নেওয়া যায়, কিন্তু রাস্তাটা অনেক লম্বা, অনেক কণ্টকাকীর্ণ হয়ে যায়, অনেক ঝামেলাপূর্ণ হয়ে যায়, এটা কিন্তু খুব সোজা ব্যাপার নয়। আবার যদি আপনি মনে করেন বাংলাদেশে আপনি বসবাস করবেন, বিয়ে করেছেন ভারতে, সেক্ষেত্রে সমস্যা হয়ে যায়। তবে বাংলাদেশের ক্ষেত্রে সমস্যাটা একটু কম হয়, কারণ বাংলাদেশ কর্তৃপক্ষ ভারত কর্তৃপক্ষের মতো এত বেশি পেঁচাবে না। তো এখন এই ভাই বোনেরা কি করবে, যেহেতু তারা বাংলাদেশে বিয়ে করে ফেলেছে, এমনকি পাসপোর্টও সংশোধন করে ফেলেছে, এখন তাকে যেটা করতে হবে, এখন আপাতত মানে এই এই পদ্ধতি ছাড়া আর আপাতত কোনো পদ্ধতি নেই, তাকে বাংলাদেশ থেকে ভারতে যে কোনো একটা ভিসায় যেতে হবে। কারণ সে চাইলে এখন স্পাউস ভিসা পাবে না, বা স্পাউস ভিসার আবেদন করলে বা এন্ট্রি X1 ভিসার আবেদন করলেও কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যাবে বর্তমানে যে পরিস্থিতি যাচ্ছে। আর শুধুমাত্র এখন মেডিকেল ভিসা বা দেখা যাচ্ছে যে পাচ্ছে হচ্ছে শুধুমাত্র নামমাত্র কিছু ডাবল এন্ট্রি ভিসা এবং দুই একটা করে স্টুডেন্ট ভিসা দিচ্ছে। তো এখন তার জন্য যেটা করণীয় আমি বলে দিলাম যে আপনি যে কোনো একটা ভিসায়, অর্থাৎ মেডিকেল ভিসাতে আপনি প্রথমে আগে ভারতে এন্ট্রি নেন, এবং ভারতে এন্ট্রি নেওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে প্রথম দিন থেকে, বাংলাদেশ থেকে যখন আপনি ভারত পৌঁছাবেন, পৌঁছানোর পরে প্রথম দিন থেকেই আপনাকে একদম মানে মাঠে নামতে হবে FRR দ্বারা এই ভিসাটাকে চেঞ্জ করা যায় কিনা। যেহেতু বাংলাদেশে আপনি বাংলাদেশে আপনি বিয়ে করেছেন, এই বিয়ের সার্টিফিকেটটা অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেটটা আপনি অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা সত্যায়িত করে নেবেন। এবং শুধু তাই নয়, আপনার অভিভাবক সম্মতিপত্র সেটাও আপনি মানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নেবেন, এবং সেই সাথে সত্যায়িত করে নেবেন পুলিশ ক্লিয়ারেন্স। এই তিনটা জিনিস কমপ্লিট করে নিয়ে আপনি বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিবেন। যেহেতু আপনি মেডিকেল ভিসায় যাচ্ছেন, সেহেতু আপনি যে হাসপাতালের নামে আপনি আপনার মানে মেডিকেল ভিসাটা নিয়েছেন, অর্থাৎ আপনার ভিসাতে যে হাসপাতালের নামটা আছে সেই হাসপাতালে গিয়ে কিন্তু আপনাকে অবশ্যই
ট্রিটমেন্টও করাতে হবে, এবং ট্রিটমেন্ট করানোর পরে সেই কাগজটা আপনাকে রাখতে হবে ফিউচারের জন্য। কারণ অবশ্যই যখন আপনি ইমিগ্রেশন করে আবার যখন বাংলাদেশে ব্যাক করবেন তখন কিন্তু এটা নিয়ে আপনাকে ধরবে। আর বর্তমানে পরিস্থিতি যা, যদি দেখা যায় যে না আপনি কোথাও ট্রিটমেন্ট করেননি, আপনি এমনি চলে এসেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে কাজটা করবে তারা আপনাকে 5 বছরের জন্য ভিসা রেস্ট্রিকশন দিয়ে দেবে। তো এইভাবে আপনি ভারত যাওয়ার পরেই কিন্তু আপনাকে প্রথম দিন থেকে কাজে লেগে পড়তে হবে, এবং যে কাজটা করতে হবে প্রথমত, যে আপনি ভারতের যে রাজ্যের বা যে জেলার বাসিন্দা সেই জেলার ডিসি অফিসে এটা আপনার মানে আবেদনটা করতে হবে। ডিসি অফিসেও কিন্তু একটা বুথ থাকে আলাদা, এবং আপনাকে অবশ্যই একজন ইমিগ্রেশন লয়ারের সাথে পরামর্শ করতে হবে, এবং ইমিগ্রেশন লয়ার ঠিক যেভাবে বলবে সেভাবে কাজ করতে হবে। সেই সাথে FRRO-তে একটা আবেদন করতে হবে, এবং এই ক্ষেত্রে কিন্তু যিনি মানে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যিনি ভারতের, দায়িত্বটা কিন্তু তারই বেশি, তাকে কিন্তু সর্বোচ্চ দিল্লি পর্যন্ত যেতে হতে পারে শুধুমাত্র FRRO-র দ্বারস্থ হওয়ার কারণে। যদি তিনি বোঝাতে সক্ষম হয় FRRO কর্তৃপক্ষকে যে আসলে তারা স্বামী স্ত্রী বা তাদের সম্পর্কটা বৈধ, এবং তারা মানে একে অন্যকে ভালোবেসে বিয়ে করেছে, মানে এক কথায় যদি কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে পারে তারা উত্তর দিয়ে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ভিসাটাই স্পাউস ভিসায় রূপান্তরিত হয়ে যাবে। দ্বিতীয়ত, গত পরশু এক ভাই কলকাতা থেকে আমাকে মানে ফোন করেছিলেন। তিনি যে প্রবলেমটার কথা বললেন যে তিনি বাংলাদেশের সম্ভবত নারায়ণগঞ্জের একটা বিধবা মেয়েকে তিনি বিয়ে করতে চান। এখন সেই বিধবা মেয়ের তো বাবা মা কেউ নাই, অভিভাবক কেউ নাই, এখন কিভাবে কি করা যায়? তো ভাই আপনার জন্য উত্তরটা হচ্ছে যে যেহেতু তার বাবা মা নাই, যেহেতু বাবা মার সম্মতিপত্র নিয়েও একটা ঝামেলা হতে পারে আপনি যদি ভারতে গিয়ে বিয়ে করেন, তো সেক্ষেত্রে যেটা করবেন যে তার বাবা মা যে মৃত, তার বাবা মা যে মারা গেছে, এই মৃত্যুর সার্টিফিকেটটা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাকে এটা অ্যাটাচ করে নিতে হবে, এবং পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে নেবেন। এবং সে পূর্বে বিয়ে করেছিল, বিয়ের পর যে তার ডিভোর্স হয়ে গেছে, সেই ডিভোর্স যে লেটারটা, সেই লেটারটাও কিন্তু আপনাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে হবে। এরপরে আপনি ভারতে যান। ভারতে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 এর সেকশন আন্ডার 13 অ্যান্ড 16 এর অধীনে আপনি বিয়ে করেন, এবং বিয়ে করার পরে আপনি যে ভিসাতেই যান না কেন, ওই ভিসাটাকে আবার FRROর মাধ্যমে খুব ইজিলি কনভার্ট করে স্পাউস ভিসা করতে পারবেন, এবং এটা স্পাউস ভিসা যদি হয়ে যায় সেক্ষেত্রে আগামী 3 বছরের জন্য ভারতে তিনি স্টে করতে পারবেন, এবং পরবর্তীতে তিনি তার পাসপোর্টও নতুন করে নবায়ন করতে পারবেন ভারতে অবস্থিত বাংলাদেশি হাই কমিশনের দ্বারা, এবং শুধু তাই নয়, তিনি তার ভিসাটাও এক্সটেন্ড করতে পারবেন ভারতে বসেই শুধু FRROর দ্বারা। তো এই ছিল আজকের আপনাদের জন্য সর্বশেষ আপডেট এই স্পাউস ভিসা। যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা আমাকে ফোন করতে পারেন বা আপনারা টেক্সট করতে পারেন, আমি চেষ্টা করব পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে উত্তর দেওয়ার। তবে আমি শুধু একটা রিকোয়েস্টই করব, যদি সম্ভব হয় আপনারা এক দেশ থেকে আরেক দেশে বিয়ে করবেন। মনে করেন আপনি ভারতের মেয়ে বাংলাদেশের ছেলে বিয়ে করেছেন, বা ভারতের ছেলে বাংলাদেশের মেয়ে বিয়ে করেছেন, যদি পারেন ইললিগাল ওয়েতে ভারতে নিয়ে চলে যান, এটাই সবচেয়ে উত্তম হবে। তারপরে যদি সেখানে বেশি না 20-25 হাজার টাকা খরচ করলে সেখানে আধার কার্ড, প্যান কার্ড এগুলো করে নেওয়া যায়, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম, ঝামেলাটা কম হবে। বাকিটা আপনাদের ইচ্ছা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।